রাজনৈতিক নেতৃত্বকে কৃতিত্ব দিতে চাই যে আমরা যে বলি নির্বাচনটা আমাদের জন্য একটা পথ এনে দিল এক্সিটের, আসলে তো নির্বাচনটা নিজে নিজে কোনো গাছ থেকে ফলের মতো পড়ে নাই। এইটা সরকারের একটা কৌশল ছিল বলা হয়, সরকারের কৌশল বলেন। আমি এটা যে কোনো জিনিসই কিন্তু কৌশল, কৌশল সম্পর্কে আমাদের একটা সূচিবাই আছে। আসলে তো যেভাবে একটা কৌশল মানে আপনি ইতিবাচক জিনিসেরও তো একটা কৌশল থাকতে হয়। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে কিভাবে দাঁড় করাবো, মানুষের কাছে গ্রহণযোগ্য করব, তার কৌশল থাকতে হবে। তা আমার মনে হয় যে সরকারের দিক থেকেও আপনি কৌশলী পদক্ষেপ হিসেবেই বলেন বা যেভাবেই ব্যাখ্যা করেন, এটা একটা অফার। সুতরাং এটা আমরা নির্বাচনের প্রশংসা করব না, আমরা প্রশংসা করব নেতৃত্বের, যে নেতৃত্ব অফার করলো এবং বিএনপির সেই নেতৃত্বেরও যারা খুব বেশি দেরি না করে এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করলো। সুতরাং আমরা উভয় নেতৃত্বকেই একটু ইন অর্ডার অফ প্রেসিডেন্স বলবো, প্রথমে প্রধানমন্ত্রীকে, পরে খালেদা জিয়াকে আমরা সাধুবাদ জানাই। যদিও তার পূর্ববর্তী 90-93 দিনে বাংলাদেশের যতগুলি মানুষ নিহত হয়েছে, কত মানুষ দগ্ধ হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, অর্থনীতির যে অন্তত 0.55% জিডিপিতে যে আমাদের ঘাটতি হলো, এগুলির জন্য ইতিহাসের কাছে এবং আইনের কাছে লোকজনের দায় দায়িত্ব থাকতে হবে, এটা আমি মনে করি। কিন্তু এটা তো 1% গ্রোথ মাইনাস হয়ে যাওয়ার আশঙ্কা থেকে রক্ষা হলো, অ্যাটলিস্ট 0.45% তো আমরা রক্ষা করলাম আপাতত। আমার মনে হয় যে এটা এখন ধীরে ধীরে এগোবে। বাট আন্দোলনের যে কর্মসূচির প্রশ্নটা আপনি করেছিলেন, আমার ধারণা আন্দোলনের কর্মসূচিতে একটা গুণগত পরিবর্তনের চেষ্টা করবে বিএনপি, চেষ্টা করবে এই জন্য যে তারা যতটুকু অর্জন করেছে, যদি এক পদক্ষেপ এগিয়ে থাকে, 2 পদক্ষেপ পিছিয়েছে, শুধু আন্দোলনের কর্মসূচিগুলি, এমনকি বিএনপিরও ব্যাপক সংখ্যক নেতাকর্মী এটা মানে পছন্দ করে নাই। পিন্টু ভাই, আমি জানতে চাই যে বিএনপির আন্দোলন 3 মাসের আন্দোলন হলো, প্রায় 100 দিনের বেশি সময় জুড়ে আন্দোলন চললো। আপনি কি মনে করেন, নাইম ভাই যেটা বলছিল আপনি একমত কিনা, যে বিএনপি এই আন্দোলনে পিছিয়েছে, তার দাবি আদায়ের যে লক্ষ্য সেটা থেকে আগানোর বদলে পিছিয়েছে? আপনার কাছ থেকে আমি জবাবটা নেব একটি বিরতির পর। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি আবার। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। পিন্টু ভাই, বিরতির আগে যে প্রশ্ন করলাম যে বিএনপি এই আন্দোলনে তার লক্ষ্য অর্জন, যে তত্ত্বাবধায়ক সরকার বলি, অন্তর্বর্তী সরকার বলি বা সরকারের অধীনে নির্বাচনের এই লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে গেল, নাকি এই আন্দোলনে এগিয়ে গেল? না, আন্দোলনে আমি দেখি এগোনোর কোনো মানে ওয়ে আউট মানে আমি পাইনি যে আন্দোলনে বিএনপি এগোতে পেরেছে। এখানে পিছিয়ে গেল কেন মনে করছি? পিছিয়ে গেল কারণ এখানে বিএনপির পিছানোর চেয়ে এখানে রাজনীতি পিছিয়ে গেছে আমি বলবো। বিএনপির হয়তো আপনার ইলেকশনে দেখবেন বিএনপি আবার ঠিকই ভোট পাচ্ছে, ঠিক ভালো মতোই ভোট পাচ্ছে, তার যে যত ভোট ব্যাংক আছে হয়তো সেখানে নড়াচড়া খুব একটা হবে না। সেই ক্ষেত্রে বিএনপি পিছালো কি পিছালো না, কদিন পর নির্বাচনই দেখতে পাবেন। কিন্তু এখানে রাজনীতি পিছিয়ে গেছে। আমার দেশের যে ধরেন একটা রাজনৈতিক আন্দোলনের যে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যটা নষ্ট হয়েছে। এখানে ঐতিহ্য কি হরতাল দেয়া? না, এই হরতাল তো আমার ঐতিহ্য না, শুধু এই হরতাল শান্তিপূর্ণভাবে পালন করার, এই হরতালের নামে বা অবরোধের নামে যে হরতালের ঐতিহ্য আমাদের ছিল, এটা কি দাবি করা যাবে? না, সেই জায়গায় মারামারি কাটাকাটি 2 পক্ষের হতো। আওয়ামী লীগ হরতাল ডাকলে বিএনপির কর্মীদের সঙ্গে মারামারি হতো, বিএনপি হরতাল ডাকলে আওয়ামী লীগের কর্মী অথবা ল এনফোর্সারদের সঙ্গে মারামারিটা হতো। এইবার যেটা হয়েছে আপনার সরাসরি সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে। এই যে আপনি 132 জন 30 জন বা 160 জন যে ফিগারই বলেন, এই মানুষগুলো যে মারা গেছে, এই মানুষগুলো কিন্তু কোনোভাবেই রাজনৈতিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। যাদেরকে ক্রস ফায়ার হত্যা করা হয়েছে সেটা আলাদা। সহিংসতাটা নতুন নয়, কিন্তু টার্গেটটা আমি সেটাই বলছি। সহিংসতা তো ধরেন না, আপনি পেট্রোল বোমা দিয়ে এইভাবে মাত্রা এবং টার্গেট, না রাজনৈতিক কর্মসূচির নাম দিয়ে দিনের পর দিন এইভাবে ঘটে নাই, একটা দুইটা বিচ্ছিন্ন ঘটেছে। এবার এটা তো রাজনৈতিক ইতিহাসে বোধহয় এত দীর্ঘ সময় একটা কর্মসূচি টানা দেওয়া হয়। সেই জায়গাতে আমি বলছি, সেই জায়গাতে আপনার যে রাজনীতিটা যে পিছিয়ে গেছে, এরপরে আপনি যদি জেনুইন গ্রাউন্ডে হরতাল ডাকেন, মানুষ সাড়া দিবে না। সরকারের কোন রাজনীতি পিছিয়ে গেছে বলছেন। আমি বলছি যে বিএনপি তার লক্ষ্য অর্জন, আর বিএনপির প্রশ্নে যদি আসি, বিএনপির লক্ষ্যটাই স্থির ছিল না। বিএনপি আসলে কি চায়,
একটি অন্তর্বর্তী না, না, সরকারের অধীনে BNP-র নির্বাচন। গত কয়েক মাসের বক্তব্য যদি শুনেন, যেটা কিছু ব্যাখ্যা দিয়েছেন আপনার নাইম ভাই, যে তত্ত্বাবধায়ক সরকার না সর্বজন গ্রহণযোগ্য সরকার, নাকি আপনার নাম আপনি যেটাই দেন, না, এখানে Incumbent পার্থক্য আছে। সরকারের অধীনে সর্বজন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকার মানে সর্বদলীয় সরকার হতে পারে, সব দলের এটা মিলে শেখ হতে হাসিনার পারে, অফারের ভিতরে সবই হ্যাঁ, ছিল 5 জানুয়ারির সেটাও হতে আগের পারে। অফারে, শেষ আর দিকের তত্ত্বাবধায়ক অফারে। সরকার তো আপনার ক্যাটাগরিগুলো ভিন্ন, এটার একটা সংজ্ঞা আমরা সংবিধানে জানি, একসময় পেয়েছিলাম, সেটাই আমরা ধরে নিতে পারি। সেই জায়গাটা কিন্তু তারা স্থির ছিল না, আর সে আসলে আন্দোলনের জন্য প্রস্তুত ছিল না। সে যে আন্দোলন করছে, তার সংগঠনকে তো গুছিয়ে নিয়ে সারা দেশে একটা আন্দোলনে নামাতে হবে, সেই প্রস্তুতিটাও বিএনপির ছিল না। জাস্ট আমি মনে করি এটা হুইমজিক্যালি একটা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, সেখান থেকে বের হয়ে আসতে পারে না এতদিন। পিন্টু ভাই, এটা কি খুবই হুট করে দেয়া কর্মসূচি মনে করবেন? খালেদা জিয়া যখন কর্মসূচি দিলেন, আমাদের মনে হলো অ্যাপারেন্টলি যে সাংবাদিকরা তার মুখ থেকে বের করে নিলেন কথাটা, ওনার আমি বুঝতে এভাবে পারছি আপনি প্রস্তুতি কি ছিল না। কিন্তু বলছেন। পরদিন থেকে আপনি লক্ষ্য করবেন, পরদিন থেকে কিংবা তারপর দিন থেকে সারা দেশে কিন্তু অবরোধের নামে, যেটা পরে দেখলাম সেটা তখনই শুরু হয়ে গেছে। শুনেন, তার মানে এক ধরনের বিএনপির মতো প্রস্তুতি একটা ছিল। বড় রাজনৈতিক দল মুখ দিয়ে যখন বলে ফেলবে, সারা দেশে তো তার কর্মী বাহিনী আছে, সেটা তো মাঠে নামাইতেই পারে। সেটা আপনার 1 ঘন্টার নোটিশেও কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো দল বাংলাদেশে সারা দেশে মানুষ নামিয়ে দিতে পারে, সেটা কোনো বড় কিছু না। আমি বলছি যে প্রস্তুতি ছিল না, মানে আমাদের দেশের মানুষকে কি প্রস্তুত করেছিল? আমি যে একটা হরতালে ডাক দিয়েছে, অবরোধের কর্মসূচি দিচ্ছে, দেশের মানুষকে তো আগে প্রস্তুত করার সময় দিতে হয়, যে দেখেন আমি এই ধরনের কর্মসূচিতে যাচ্ছি, গণসংযোগ করে জনমত গঠন করার তো একটা চেষ্টা করে, মানুষের একটা প্রস্তুতি থাকে। এটা তো হুট করে বলবো, কারণ এই যে প্রেস কনফারেন্সে না সাংবাদিকদের সঙ্গে যে মিট করেছেন, চলবে যে বেগম জিয়া বলেছেন, চলা শুরু করেছে। এটা কেন আমি বলছি যে প্রস্তুতি ছিল না? সেই দিন যখন আপনার এই অবরোধের সংজ্ঞা কি হবে ডিফাইন করা হয় নাই, তখন না, নেতারা কিন্তু বলেছেন না, পারে না, অবরোধ মানে ঢাকা বিচ্ছিন্ন থাকবে না, দেশের অন্যান্য অংশের সাথে। না, সেটা পরবর্তীতে। আমি বলছি অবরোধের সংজ্ঞাটা কি, আমরা তো আগে অবরোধ দেখেছি, রাজপথ রেলপথ অবরোধ, এগুলো অবরোধের আর দেখেছি। কি অর্থ হ্যাঁ, থাকতে এই পারে? সংজ্ঞাটা আপনার ওদের যুগ্ম মহাসচিব বিএনপির যিনি দপ্তরের দায়িত্ব ছিলেন, রুহুল কবির রিজভীকে প্রশ্ন করার পরে, এটা তো আমি নিজের সাক্ষী, ওইটার উনি ব্যাখ্যা দিতে পারেননি। এরপরে উনি রাতে একটা স্টেটমেন্ট দিয়ে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেই ব্যাখ্যাটাও অবরোধের অর্থ মিন করে না। কবির ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে দেখেন, মানে একটা তো হলো এইবারের আন্দোলনের এক ধরনের মৌলিক তফাৎ আছে। জাহিদুল হাসান বলছেন যে সন্ত্রাসের, সহিংসতার এক ধরনের এক্সটেন্ট অনেক বেশি ছিল, এটা এক ধরনের পরিবর্তন, কারণ সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছিল। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো হরতাল এবং অবরোধ কর্মসূচিগুলা আমাদের কাছে এক ধরনের ডিফাইন্ড ছিল, যে হরতাল এই হবে না, এটা হরতাল। কিন্তু আমরা দেখলাম হরতাল দিনের পর দিন চলছে, কিন্তু ঢাকা শহরে যানজট হচ্ছে, যেন কর্মসূচিগুলোরও এক ধরনের সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে, স্থায়ীভাবে কিনা আমি জানি না। আচ্ছা, আমি কবির ভাইয়ের জায়গায় আমি আগের প্রশ্নটা 1 মিনিট শেষ করে দিই, যেটা ডিবেট হচ্ছিল কর্মসূচি আছে কি নাই বিএনপির। এটা এই মিনিট 10 আগে, মানে আমি এখানে বসে থেকে মেসেজটা পেয়েছি, আমার রিপোর্টারকে হ্যাঁ, আমি রিপোর্টারকে যখন বললাম কোশ্চেন করো, এমাজউদ্দিন সাহেবকে যখন প্রশ্ন করা হলো, উনি এটার এখনো ক্লিয়ার জবাব দেননি। উনি বলছেন যে অবরোধের বিষয়ে বিএনপি বক্তব্য দিবে, তবে নির্বাচনের এলাকাগুলোতে অবরোধের কোনো প্রভাব নেই। দেখেন, বিএনপি যদি ঠিক থাকতো, তার লক্ষ্য ঠিক থাকতো, স্পষ্ট একটা বক্তব্য দিতে পারতো, এখনো দিতে পারছে না। কবির ভাই, কি কারণে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে